ক্লিওপেট্রা নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? এক অসাধারণ সুন্দরী, তাই না? যার রূপে বড় বড় শাসকরাও কাবু হয়ে যেত। কিন্তু আসলেই কি তাই? ২,০০০ বছর ধরে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। ক্লিওপেট্রা কি সত্যি অতুলনীয় সুন্দরী ছিলেন, নাকি তার আসল ক্ষমতা ছিল অন্য কোথাও, মানে তার ক্ষুরধার মস্তিষ্কে? চলুন আজ এই পুরনো রহস্যের জট খোলার চেষ্টা করা যাক। তো ক্লিওপেট্রা বললেই আমাদের মাথায় যে ছবিটা আসে সেটা অনেকটা এলিজাবেথ টেইলরের মতো, তাই না? টানা টানা চোখ, নিখুঁত মুখ, এক কথায় যাকে বলে রাজকীয় সৌন্দর্য। হলিউড, গল্প, কবিতা সব জায়গায় তো তাকে এভাবেই দেখানো হয়েছে। এক মোহময়ী নারী, যিনি তার সৌন্দর্যের ফাঁদে ফেলেছিলেন জুলিয়াস সিজার আর মার্ক অ্যান্টনির মতো শক্তিশালী মানুষদের। গল্পটা দারুণ, মানতেই হবে। কিন্তু এটাই কি আসল সত্যি, নাকি আমরা ইতিহাসের সবচেয়ে বড় একটা মিথ্যার পেছনে ছুটছি? আচ্ছা, এই যে কুটিল জাদুকরীর গল্প, এটা আসলো কোত্থেকে? এটা বুঝতে হলে আমাদের প্রথমে তাদের কথাই শুনতে হবে যারা এই গল্পটা বানিয়েছিল, মানে তার সবচেয়ে বড় শত্রু রোমানদের কথা। দেখুন, এই যে একটা শব্দ ম্যারেট্রিক্স রেজিনা, ল্যাটিন ভাষায় এর মানে হল পতিতা রানী। এটা কিন্তু এমনি এমনি বলা কোনো গালি নয়। প্রপার্টিয়াস বা প্লিনি দি এল্ডারের মতো নাম করা রোমান লেখকরা খুব ভেবেচিন্তে এই শব্দগুলো ব্যবহার করতেন। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ক্লিওপেট্রার একটা সংনির্দিষ্ট মেনি ছবি তৈরি করা। এক বিদেশি চরিত্রহীন রানী, যিনি রোমের মহান নেতাদের ধ্বংস করতে এসেছেন। এটাই ছিল তার বিরুদ্ধে চালানো প্রচারণার মূল অস্ত্র। মানে ব্যাপারটা ছিল একটা নিখুঁত পলিটিক্যাল গেম। ক্লিওপেট্রার প্রধান শত্রু অক্টাভিয়ান তখন মার্ক অ্যান্টনির সাথে রোমের ক্ষমতা দখলের লড়াই নেমেছেন। কিন্তু অ্যান্টনি তো ছিলেন বেশ জনপ্রিয় একজন রোমান জেনারেল। তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করলে জনসমর্থন পাওয়া মুশকিল। তাই অক্টাভিয়ান একটা দারুণ চাল চাললেন। তিনি যুদ্ধটাকে অ্যান্টনির বিরুদ্ধে না দেখিয়ে দেখালেন ক্লিওপেট্রার বিরুদ্ধে। প্রচার করতে শুরু করলেন যে মিশরের এক ডাইনি জাদু করে অ্যান্টনিকে বশ করে ফেলেছে। ভাবুন একবার, একজন সম্মানিত রোমান জেনারেলের চেয়ে একজন বিদেশি জাদুকরীর বিরুদ্ধে লোকেদের খেপিয়ে তোলাটা কত সহজ ছিল। ঠিক আছে, শত্রুরা তো অনেক কথাই বলবে, কিন্তু ক্লিওপেট্রা নিজে কি বলেন? তিনি কি নিজের কোনো ছবি রেখে যাননি? চলুন এবার সেই প্রমাণের দিকেই নজর দেওয়া যাক। আর এখানেই প্রত্নতত্ত্ব আমাদের দারুণভাবে সাহায্য করে, বিশেষ করে ক্লিওপেট্রার নিজের আমলে তৈরি হওয়া মুদ্রাগুলো। আসলে সেই সময়ে মুদ্রাগুলো ছিল আজকের দিনের অফিসিয়াল পোস্টারের মতো। শাসকরা নিজেদের যেমনটা দেখাতে চাইতেন ঠিক সেই ছবিটাই মুদ্রায় খোদাই করতেন। তাই এগুলোকে সবথেকে নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে ধরা হয়। আর এই মুদ্রাগুলো আমাদের কিন্তু একদম অন্য একটা গল্প শোনায়। পার্থক্যটা একবার দেখুন, আকাশ পাতাল তফাত। একদিকে হলিউডের তৈরি করা নিখুঁত সুন্দরী ক্লিওপেট্রা, আর অন্যদিকে মুদ্রায় খোদাই করা আসল ক্লিওপেট্রা, যার নাকটা ছিল লম্বা আর বাঁকানো, থুতনিটা ছিল বেশ শক্ত আর তীক্ষ্ণ, আর চেহারায় একটা পুরুষালী ভাব ছিল। সেই সময়ের গ্রিক সৌন্দর্যের ধারণায় এই বৈশিষ্ট্যগুলো কিন্তু নরম সরম সৌন্দর্যের প্রতীক ছিল না, বরং এগুলো দিয়ে বোঝানো হতো বুদ্ধিমত্তা, শক্তি আর নেতৃত্ব। মানে এটা পরিষ্কার যে তিনি নিজেকে একজন সুন্দরী হিসেবে নয়, বরং একজন শক্তিশালী আর যোগ্য শাসক হিসেবেই মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। বেশ, তাহলে যদি সৌন্দর্যই তার আসল শক্তি না হয়, তাহলে কি ছিল সেই শক্তি? রোমানরা ঠিক কোন জিনিসটাকে এত ভয় পেত যে সেটাকে জাদু বা ডাইনিগিরি বলে উড়িয়ে দিতে চাইত? এই প্রশ্নই আমাদের নিয়ে যাচ্ছে ক্লিওপেট্রার সেই পরিচয়ের দিকে, যা রোমানদের অপপ্রচার প্রায় মুছেই ফেলেছিল। তার আসল জাদুটা ছিল তার মস্তিষ্কে। শুধু ভাবুন তো একবার, ক্লিওপেট্রা অন্তত ৮টা ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। মিশরীয়, গ্রিক, ল্যাটিন, আরও কত কি। এটা শুধু পাণ্ডিত্যের ব্যাপার নয়, এটা ছিল তার রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ। এর ফলে তিনি কোনো দোভাষী ছাড়াই সরাসরি বিভিন্ন দেশের দূত বা নিজের প্রজাদের সাথে কথা বলতে পারতেন। এটা তাকে যে কি পরিমাণ কূটনৈতিক সুবিধা দিত তা ভাবা যায় না। একদিকে রোমানরা যখন তাকে পতিতা রানী বলে ডাকছে, তখন অন্য সংস্কৃতিতে তার পরিচয় ছিল একদম অন্যরকম। গ্রিক পুঁথিগুলোতে তাকে বলা হতো প্রজ্ঞাময় ক্লিওপেট্রা। আরও পরে মধ্যযুগের আরও পণ্ডিতরা তাকে শুধু একজন রানী হিসেবে দেখেননি, তারা তাকে দ্য ভার্চুয়াস স্কলার বা গুণী বিদুষী হিসেবে সম্মান দিয়েছেন। এই উপাধিগুলো কিন্তু তার সৌন্দর্য নয়, তার জ্ঞান আর পাণ্ডিত্যের কথাই বলে। আরব ঐতিহাসিক আল মাসুদির মতো লেখকরা বলেছেন যে ক্লিওপেট্রা শুধু একজন শাসকই ছিলেন না,
তিনি ছিলেন একজন গবেষকও। ভাবা যায় তিনি নাকি চিকিৎসা, রসায়ন, এমনকি প্রসাধনী নিয়েও বই লিখেছিলেন। তার রাজদরবার শুধু রাজনীতিবিদদের আড্ডা ছিল না, সেখানে বিজ্ঞানী আর দার্শনিকদের নিয়ে নিয়মিত আলোচনা সভা হতো। আর তার অসাধারণ প্রশাসনিক দক্ষতার জোরেই তো প্রায় ধ্বংসের মুখে থাকা মিশর 10 বছরের জন্য তার পুরনো গৌরব আর অর্থনৈতিক সমৃদ্ধি ফিরে পেয়েছিল। তো সব প্রমাণ তো আমাদের হাতে। আমরা রোমানদের বানানো গল্প শুনেছি, মুদ্রায় তার আসল চেহারা দেখেছি, আবার অন্য সংস্কৃতিতে তার সম্মানের কথাও জেনেছি। চলুন এবার সবটা মিলিয়ে এই ঐতিহাসিক রহস্যের সমাধান করা যাক। আসলে কেমন ছিলেন ক্লিওপ্যাট্রা? আর সবচেয়ে অবাক করা উত্তরটা পাওয়া যায় কিন্তু একজন গ্রিকো রোমান ইতিহাসবিদ প্লুটার্কের কাছ থেকে। ক্লিওপেট্রা মৃত্যুর অনেক পরে লিখলেও তিনিও এটা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। তিনি লিখেছিলেন, সত্যি বলতে তার সৌন্দর্য সেরকম অতুলনীয় কিছু ছিল না, কিন্তু তার উপস্থিতি, তার কথা বলার ভঙ্গি, তার ব্যক্তিত্বের ছোঁয়া ছিল অপ্রতিরোধ্য। মানে তার আসল আকর্ষণটা চেহারায় ছিল না, ছিল তার চরিত্রে। তার জ্ঞান, তার তীক্ষ্ণ বুদ্ধি আর তার ব্যক্তিত্ব, এটাই ছিল তার আসল জাদু। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে রোমানদের তৈরি করা গল্প, যেখানে ক্ষমতার উৎস হল সৌন্দর্য, উপাধি হল পতিতা রানী, আর পরিচয় হল রোমের মহান পুরুষদের ধ্বংসকারী। আর অন্যদিকে ঐতিহাসিক সত্যি, যেখানে ক্ষমতার উৎস হল বুদ্ধিমত্তা আর রাজনৈতিক দক্ষতা, উপাধি হল গুণী বিদুষী, আর পরিচয় হল পুরুষশাসিত পৃথিবীতে মাথা উঁচু করে টিকে থাকা এক বিচক্ষণ নেত্রী। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? ক্লিওপ্যাট্রা ছিলেন একজন অসাধারণ বুদ্ধিমান আর রাজনৈতিকভাবে বিচক্ষণ নেতা। তার আসল শক্তি তার চেহারায় নয়, ছিল তার মস্তিষ্কে। রোমানরা আসলে তার বুদ্ধিমত্তাকে ভয় পেত। তারা এমন একজন নারীকে মেনে নিতে পারেনি যিনি তাদের সাথে সমানে সমানে টক্কর দিতে পারেন। তাই সবচেয়ে সহজ রাস্তাটা নিয়েছিল তারা, তার বুদ্ধিকে জাদু আর ব্যক্তিত্বকে মোহ বলে প্রচার করে তার ইতিহাসকেই বিকৃত করে দিয়েছিল। তো এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের দিকে নিয়ে যায়। ইতিহাস তো বিজয়ীরাই লেখে, তাই না? ক্লিওপেট্রার মতো হয়তো আরও অনেক শক্তিশালী নারীর আসল পরিচয় আর কৃতিত্বকে এভাবে ছোট করে দেখানো হয়েছে বা ইতিহাস থেকে মুছেই ফেলা হয়েছে। আমরা যে ইতিহাস পড়ি তার কতটুকু সত্যি আর কতটুকু বিজয়ীদের হাতে লেখা এক পেশে একটা গল্প, এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়।